আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মাত্র কয়েকদিন আগেও ইরানের উপর বিশাল হামলা চালিয়ে তাদের ইউরেনিয়াম দখল করার হুমকি দিচ্ছিলেন। তিনি কেন হঠাৎ করে সুর পাল্টে এখন শুধু ডিল বা চুক্তির কথা বলছেন? আপনারা জানবেন কিভাবে ইরান মাটির নিচে এমন এক ভয়াবহ মৃত্যুর ফাঁদ তৈরি করেছে যা খোদ আমেরিকান ইন্টেলিজেন্সের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এর পাশাপাশি আমরা বিশ্লেষণ করব গতকাল 13ই জুনের সেই এক্সক্লুসিভ রিপোর্টটি, যেখানে ফাঁস হয়েছে কিভাবে আমেরিকার একটা ছোট্ট ভুলের কারণে তাদেরই সবচেয়ে বড় মিশন এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন, জিওপলিটিক্সে কখন কে কোন চাল দিচ্ছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো কেন দিচ্ছে। গতকাল 13ই জুনের সন্ধ্যায় আমেরিকার অন্যতম বড় নিউজ চ্যানেল CNN একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করে, যা আসলে পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটা বিশাল বড় ধাক্কা। CNN এর এই রিপোর্টে আমেরিকান ইন্টেলিজেন্সের সাথে যুক্ত 5টি ভিন্ন ভিন্ন সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে গত কয়েক সপ্তাহের মধ্যে ইরান তাদের হাইলি এনরিচ ইউরেনিয়াম, অর্থাৎ যে ইউরেনিয়াম দিয়ে অ্যাটম বোমা তৈরি করা সম্ভব, সেই মজুদ পর্যন্ত পৌঁছানোর বেশ কয়েকটি আন্ডারগ্রাউন্ড টানেল বা বলতে পারেন সুড়ঙ্গ নিজেরাই ধ্বংস করে দিয়েছে। দর্শক, এখানে আসল ব্যাপারটা হলো ইরান শুধু সুড়ঙ্গগুলো ভেঙেই শান্ত থাকেনি, ওই সুড়ঙ্গগুলোর প্রবেশপথ এবং তার আশপাশে তারা এমনভাবে বারুদি সুড়ঙ্গ বিছিয়ে দিয়েছে যে এখন যদি কোনো বিদেশি শক্তি সেখানে পৌঁছানোর চেষ্টাও করে, তবে সেটা তাদের জন্য সরাসরি একটা মৃত্যু ফাঁদে পরিণত হবে। তাই এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই ঘটনাগুলো ঠিক সেই সময়ে ঘটল যখন ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার হুমকি দিচ্ছিলেন যে দরকার পড়লে আমেরিকা ইরানের এই হাইলি এনরিচ ইউরেনিয়ামের উপর ফিজিক্যাল দখল নেবে, খাদ দ্বীপের মতো জায়গাগুলো নিজেদের কন্ট্রোলে নেবে এবং ইউরেনিয়াম নিষ্ক্রিয় করে ইরান থেকে বের করে আনবে। ট্রাম্প ভেবেছিলেন এই ধরনের আগ্রাসী কথা বলে তিনি হয়তো একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করতে পারবেন, কিন্তু এখানেই আমেরিকা তাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভুলটা করে ফেলেছে। ট্রাম্প যখন সারা দুনিয়াকে মাইক বাজিয়ে জানাচ্ছিলেন যে আমেরিকার নজর ঠিক কোন জায়গায়, ইরান তখন চুপচাপ তাদের সবচেয়ে মূল্যবান নিউক্লিয়ার মজুতের নিরাপত্তা নিশ্চিত করার অমূল্য সুযোগটি পেয়ে যায়। এখন আসুন পরিস্থিতিটা একটু লজিক্যালি বিশ্লেষণ করি। CNN এর গতকাল 13ই জুনের এই রিপোর্টে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে ট্রাম্পের এই আগাম হুমকির কারণে ইরান এখন প্রায় আধা টন হাইলি এনরিচ ইউরেনিয়াম পর্যন্ত পৌঁছানোর রাস্তা আগের চেয়ে কয়েক হাজার গুণ বেশি জটিল, সময় সাপেক্ষ এবং বিপজ্জনক করে তুলেছে। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ইরান অনায়াসেই বেশ কয়েকটা অ্যাটম বোমা বানাতে পারে। এখন আমেরিকা যদি মনে করে যে তারা ফৌজি হামলা চালিয়ে শুধু উপর থেকে বোমা বর্ষণ করে সেই ইউরেনিয়াম বের করে আনবে, সেটা আর সম্ভব নয়। কারণ বোমা বর্ষণ করে তো আর ইউরেনিয়াম হাতে পাওয়া যায় না। সেখানে আমেরিকান সেনাদের শারীরিকভাবে পৌঁছতে হলে প্রথমে ধ্বংস হয়ে যাওয়া সুড়ঙ্গগুলোর মাটি খুঁড়তে হবে, এরপর বিছিয়ে রাখা অসংখ্য মাইন নিষ্ক্রিয় করতে হবে এবং তারপর নিশ্চিত হতে হবে যে ভেতরে ঢোকার পর সেখানে আরও কোনো বড় ধরনের বিস্ফোরকের ফাঁদ পাতা নেই তো। অর্থাৎ যে মিশনটাকে ট্রাম্প এর আগে খুব সহজ একটা মিলিটারি অপারেশন হিসাবে দেখানোর চেষ্টা করছিলেন, আমেরিকান ইন্টেলিজেন্সের মতেই সেই মিশন এখন রীতিমতো একটা সুসাইড মিশনে পরিণত হয়েছে। দর্শক, এই রিপোর্টে আরও একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ইরান তো চাইলে ইউরেনিয়ামগুলো সেখান থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারত, কিন্তু দর্শক, বাস্তব দুনিয়ার জিওপলিটিক্স আর হলিউডের মুভি এক জিনিস নয়।
আমেরিকার কাছে এমন সব হাই রেজুলেশন স্যাটেলাইট আছে যা দিয়ে তারা ইঞ্চিতে ইঞ্চিতে নজরদারি চালায়। মাটি খুঁড়ে এতগুলো ইউরেনিয়াম বের করে ট্রাকে করে অন্য কোথাও মুভ করলে সেটা সাথে সাথে ধরা পড়ে যেত, কারণ নিউক্লিয়ার এনরিচমেন্ট তো আর ওই রাস্তার ধারের কোনো চায়ের দোকানে হয় না। এটার জন্য বিশাল নিউক্লিয়ার ফেসিলিটিস লাগে। তাই আমি বলবো ইরান অত্যন্ত চালাকির সাথে ইউরেনিয়াম বাইরে বের না করে সেটাকে মাটির নিচেই এমনভাবে দাফন করে তার চারিদিকে ল্যান্ডমাইন বিছিয়ে দিয়েছে যে এখন সেটা বের করতে আসা মানেই নিশ্চিত মৃত্যু। এমনকি ইরান যদি ভবিষ্যতেও নিজেদের প্রয়োজনে ওই ইউরেনিয়াম বের করতে চায় তাহলে তাদের নিজেদেরও ভারী যন্ত্রপাতি দিয়ে এই মাইন সরানোর মতো কঠিন কাজ করতে হবে। কিন্তু আপাতত ইরানের মূল টার্গেট একটাই, যে কোনো মূল্যে এই ইউরেনিয়াম যেন পশ্চিমাদের হাতে না পড়ে। এখন এই পুরো ঘটনার সাথে যদি আমরা একটু পিছনের টাইমলাইনটা মেলাই তাহলে আমেরিকার অসহায়ত্বটা আরও পরিষ্কার হয়ে যায়। সিএনএন তাদের রিপোর্টে মনে করিয়ে দিয়েছে যে এই মে মাসেই আমেরিকা এই ইউরেনিয়ামের উপর দখল নেওয়ার জন্য একটা বড়সড় ফৌজি অপারেশনের প্রস্তুতি প্রায় নিয়েই ফেলেছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে অপারেশনের বিশাল ঝুঁকির কথা মাথায় রেখে সেটা বাতিল করা হয়। দর্শক, মে মাসে যখন সুড়ঙ্গগুলো খোলা ছিল তখনই যদি আমেরিকা অপারেশন করতে ভয় পায়, তাহলে এখন মে মাসের সেই সিদ্ধান্তের পর ইরান যখন তাদের নিউক্লিয়ার স্থাপনাগুলো আরও মজবুত করে ফেলেছে, মৃত্যুফাত করে ফেলেছে, তখন সেখানে হামলা করাটা যে আমেরিকার জন্য কতটা দুঃস্বপ্নের ব্যাপার সেটা নিশ্চয়ই আর আলাদা করে বুঝিয়ে বলার দরকার নেই। আর ঠিক এই কারণেই ট্রাম্পের সুরে এই বিশাল পরিবর্তন এসেছে। আগে যিনি বড় বড় অ্যাটাক আর ইউরেনিয়াম দখলের কথা বলতেন, এখন তার মুখে শুধু ডিল আর সমঝোতা এই শব্দগুলো শোনা যাচ্ছে। এর কারণ শুধু রাজনীতি নয় দর্শক, আসল কারণ হলো হোয়াইট হাউসের কাছে আমেরিকান ইন্টেলিজেন্সের পাঠানো সেই রিপোর্ট, যেখানে পরিষ্কার বলে দেয়া হয়েছে যে সামরিক পথে হাঁটা এখন আমেরিকার জন্য অসম্ভব রকমের ব্যয়বহুল এবং বিপজ্জনক। সামরিক হামলা করতে গেলে এখন শুধু ডলারের ক্ষতি হবে না, অসংখ্য আমেরিকান সেনার মৃত্যুও হতে পারে। তবে এই যে ডিল বা চুক্তির কথা বলা হচ্ছে, এখানেও পশ্চিমা মিডিয়া এবং আমেরিকার কথার মধ্যে একটা বড়সড় ফাঁকি আছে। ট্রাম্প বারবার বলছেন যে যদি আমেরিকা আর ইরানের মধ্যে কোনো ডিল হয় তবে ইরান নাকি তাদের সমস্ত হাইলি এনরিচ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে, যেটা প্রথমে ইরানের মাটিতেই নিষ্ক্রিয় করা হবে এবং পরে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। কিন্তু ইরান সরাসরি এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। দর্শক, দুই তরফ থেকে আসা তথ্যগুলো সম্পূর্ণ সাংঘর্ষিক। ড্রাফট ডিলের শর্তগুলো নিয়ে আসলে ভিতরে ভিতরে কি রফাদফা হচ্ছে তার সঠিক চিত্র কেউই পরিষ্কার করছে না, কারণ এই নিউক্লিয়ার ইস্যুটাই তো মূল কারণ যার জন্য এত বছর এত স্যাংশন, এত উত্তেজনা এবং গত এক বছরে দুবার সরাসরি হামলার ঘটনা ঘটেছে। আমেরিকা স্বভাবতই চুক্তির নামে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে তারা নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারে, কিন্তু ইরান পশ্চিমা কূটনীতির এই ছলচতুরি খুব ভালো করেই বোঝে। আর ঠিক এই কারণেই চুক্তির শর্ত এবং আমেরিকার সম্ভাব্য চালাকি নিয়ে গতকাল 13ই জুন ইরানের দিক থেকে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। গতকাল 13ই জুন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ একটি বিবৃতি দিয়েছেন, যা বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তিনি কি বলেছেন? তিনি একেবারে সরাসরি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে যদি কোনো সমঝোতা বা চুক্তি হয় তবে আমেরিকাকে তার প্রতিটি কথা এবং প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখানে আমেরিকার কোনো বাহানা বা চুক্তি থেকে পিছু হটার কোনো সুযোগ থাকবে না। তিনি অত্যন্ত কঠোর ভাষায় ওয়ার্নিং দিয়ে বলেছেন, যেমন বীজ বুনবে তেমনই ফসল কাটবে। দেখুন, গালিবাফের এই কথার অর্থ খুব পরিষ্কার।
ইরান অতীত থেকে শিক্ষা নিয়েছে এবং তারা আগে থেকেই জানে যে চুক্তির নামে আমেরিকা প্রতারণা করতে পারে। তাই ইরান আগেই তাদের অবস্থান ক্লিয়ার করে দিচ্ছে যে যদি চুক্তি স্বাক্ষর হওয়ার পর আমেরিকা কোনো চালবাজি করার চেষ্টা করে তবে তার ফল খুব একটা ভালো হবে না এবং এর পুরো দায়ভার আমেরিকার উপরেই পড়বে। ইরান অত্যন্ত হুঁশিয়ারির সাথে তাদের গুটি সাজাচ্ছে। তারা একদিকে যেমন মাটির নিচে নিজেদের সামরিক ও কৌশলগত সম্পদকে একেবারে অভেদ্য করে তুলেছে, অন্যদিকে কূটনৈতিক টেবিলেও তারা পশ্চিমাদের কোনো ছাড় দিতে রাজি নয়। দর্শক, আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে গ্লোবাল পলিটিক্সে পেশি শক্তি বা ফাঁকা হুমকির চেয়ে কৌশলগত নীরবতা অনেক বেশি কার্যকর। ডোনাল্ড ট্রাম্পের একটা বেফাঁস মন্তব্য কিভাবে আমেরিকার পুরো সামরিক প্ল্যানকে ভেস্তে দিল এবং ইরান কিভাবে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ডিফেন্সকে আরও কয়েক ধাপ এগিয়ে নিল, সেটাই আজকের জিওপলিটিক্সের আসল সৌন্দর্য। আমেরিকা এখন বুঝতে পারছে যে সামরিক হামলার রাস্তা তাদের জন্য বন্ধ, তাই তারা মরিয়া হয়ে আজ চুক্তির টেবিলে বসতে চাইছে, কিন্তু সেখানেও ইরান তাদের শর্তে অনড়। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি ইরানের শর্ত মেনে নিয়ে কোনো সম্মানজনক চুক্তিতে পৌঁছতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। প্রায় 1 মাস ধরে পুশিন সমস্যা নিয়ে উত্তপ্ত হয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্ক। ধারণা করা হয়েছিল দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ এর 4 দিনের বৈঠকে এই সমস্যার একটা শুরু হওয়া হবে, কিন্তু ভেতরের খবর হলো বৈঠকে সমঝোতা তো দূরের কথা, দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এমনকি ইতিহাসে প্রথমবারের মতো এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সংবাদ সম্মেলন করেনি কোনো পক্ষই। একদিন পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেখানে পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো নাম গন্ধ নেই। আবার দিল্লির এই ব্যর্থ বৈঠকের খবরের মধ্যে বাংলাদেশের কর্মস্থলে যোগ দিলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সীমান্ত পার হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী বলে পরিচিতরা প্রশ্ন তুলেছেন। দিল্লিতে শীর্ষ পর্যায়ের বৈঠকে যেমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না, তেমনি সীমান্তের পতাকা বৈঠকও ব্যর্থ হচ্ছে। ফলে পুশিন চলছে, অনেক মানুষকে শূন্য রেখায় থাকতে হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে নতুন করে জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন নিয়ে আতঙ্ক বাড়ছে। প্রশ্ন হলো, সীমান্ত সমস্যা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক কেন ব্যর্থ হলো? শুধু ব্যর্থই নয়, এমন নজির তৈরি হলো যেটি আগে কখনো ঘটেনি। কূটনৈতিক বিশ্লেষকদের সন্দেহ, কূটনীতিতে এমন কিছু অদৃশ্য বিষয় থাকে যেগুলোর সমাধান না হলে দৃশ্যমান সমস্যার সমাধান আসে না। প্রশ্ন, ভারতের কাছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে পর্দার আড়ালের ইস্যুগুলো কি? বিশ্লেষকদের আশঙ্কা, দৃশ্যমান সমস্যা বড় হয়ে গেলে কূটনীতি থেকে সেটি রাজনীতিতে টার্ন নিতে পারে, আর তাতে জটিলতা আরো বাড়তে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইউনূসের আমলের তিক্ত সম্পর্কের পর ধারণা ছিল বিএনপি ক্ষমতায় আসলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন গতি পাবে। শুরুতে কিছুটা ইতিবাচক আভাসও পাওয়া গিয়েছিল, কিন্তু এমন সম্ভাবনার মধ্যে সামনে এলো পুশিন। বিশেষ করে গত মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বাড়ে। গত 8 জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন সীমান্ত জেলাগুলোতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে এখন পর্যন্ত 4800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরো 836 জন বর্তমানে বাংলাদেশে ফেরত পাঠানোর অপেক্ষায় আছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 8 মাসে 2479 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। শুধু গত কয়েক সপ্তাহে 21টি পুশিন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। বাংলাদেশের এই বাহিনীটির সাথে স্থানীয় বাসিন্দা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও পুশিন ঠেকাতে কাজ করছে। গত 8 জুন থেকে 11 জুন 4 দিন ব্যাপী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় 57তম বিজিবি বিএসএফ ডিজি বা মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর ও পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের পর এটি ছিল
বিজিবি বিএসএফ এর প্রথম বৈঠক। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত 6 জুন ঢাকায় সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএসএফ এর পুশিন ও সীমান্তে গুলি চালানোর ঘটনাগুলো বিজিবি বৈঠকে তুলবে, কিন্তু 4 দিনের এই শীর্ষ পর্যায়ের বৈঠকে পুশিন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি, বরং একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বৈঠকে দুই পক্ষের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা গেছে। এমনকি বৈঠক শেষে প্রচলিত যৌথ সংবাদ সম্মেলন করা হয়নি। দর্শক, দুই দেশের মধ্যে ডিজি স্তরের সীমান্ত বৈঠক 1975 থেকে 1992 সাল পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হতো। তবে 1993 সালে এটিকে বছরে দুবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একবার নয়াদিল্লি ও একবার ঢাকা, এভাবে এই বৈঠক হয়ে থাকে। বিএসএফ বিজিবি সর্বশেষ বৈঠক হয়েছিল 2025 সালের আগস্টে ঢাকায়। তখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। তখনও যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সাংবাদিক সম্মেলন করেনি কোনো পক্ষই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। এমনকি যৌথ বিবৃতি প্রকাশ করতেও অপেক্ষা করতে হয়েছে পরদিন সকাল পর্যন্ত। আর সেই বিবৃতিতেও পুশিন বা পুশব্যাক প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। প্রশ্ন হলো, গত কয়েক সপ্তাহ ধরে যে পুশিন সীমান্তের সবচেয়ে বড় ইস্যু, সেটি নিয়ে কোনো শব্দ কেন বিবৃতিতে রাখা হয়নি? বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বৈঠকে এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল স্পষ্ট। বিএসএফ এর দাবি, যাদের সীমান্তে পাওয়া যাচ্ছে তাদের অনেকেই নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। পশ্চিমবঙ্গের ধরপাকড় শুরু হওয়ার পর তারা ফিরে যেতে চাইছেন। ফলে বাংলাদেশের নাগরিকদের ফিরে নিতে ঢাকার আপত্তি কেন, সে প্রশ্ন তুলেছে ভারতীয় বাহিনী। বিএসএফ এর যুক্তি হলো, বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নিতে সহযোগিতা না করায় তাদের পুশব্যাক করতে বাধ্য হতে হচ্ছে। অবশ্য বাংলাদেশের বিজিবি ভারতীয় বাহিনীর এমন অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, কোনো ব্যক্তিকে অবৈধ বিদেশি হিসেবে শনাক্ত করা হলে তাকে ফেরত পাঠানোর জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি থাকে। সেই প্রক্রিয়া অনুসরণ না করে গোপনে ও জোরপূর্বক সীমান্ত দিয়ে মানুষ ছেড়ে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক রীতি ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী। বিজিবির পক্ষ থেকে আরো বলা হয়েছে, যাদের সীমান্তে পাঠানো হচ্ছে তারা সবাই বাংলাদেশের নাগরিক, এমন নিশ্চয়তা ভারত দিচ্ছে না। তাদের পরিচয় বা নাগরিকত্ব সংক্রান্ত তথ্য ভাগাভাগি করা হচ্ছে না। ফলে যাচাই বাছাই ছাড়া কাউকে ফেরত নিতে রাজি নয় বাংলাদেশ। এখানে ভারত পাল্টা অভিযোগ করছে। এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 2 দফা বলেছেন, নাগরিকত্ব যাচাই সংক্রান্ত 2862টি আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। কিছু আবেদন 5 বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিএসএফ এর ভাষ্য, মাসের পর মাস কিংবা বছরের পর বছর কাউকে জেল বা হোল্ডিং সেন্টারে রেখে দেওয়া সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, পুশি সমস্যার সমাধানের জন্য ভারতকে 12 থেকে 13টি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। এদিকে শুধু দিল্লির বৈঠকই ব্যর্থ হয়নি, পাশাপাশি সীমান্তের ফ্ল্যাগ মিটিংও কোনো কাজ হচ্ছে না। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুরে ভারত বাংলাদেশ সীমান্তে শূন্য রেখায় একদিন ও রাত পার করা 12 নারী পুরুষ শিশুর বিষয়ে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নতুন করে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে পুশিন আতঙ্ক দেখা দিয়েছে। এই পুশিন সমস্যা নিয়ে দুই দেশের সীমান্তে যখন উত্তেজনা চলছে, তার মধ্যে 12 জুন বাংলাদেশের কর্মস্থলে যোগ দিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন। বলেছেন, দুই দেশের জনগণের জন্য যা ভালো হয় আগামী দিনে তাই করা হবে। অবশ্য তার এই বক্তব্য নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী বলে পরিচিত শিবিরগুলোতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 13 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডক্টর শফিকুর রহমান এ কথা লেখেন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া বলতে হাই কমিশনার কি বোঝাতে চেয়েছেন তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত।
একদিকে সীমান্তে উত্তেজনা এবং সেটি শুরু হওয়ার কোনো আশার আলো দেখা যাচ্ছে না, অন্যদিকে ভারতীয় হাইকমিশনার আসতে না আসতেই বিরোধীরা ব্যাখ্যা চাওয়া শুরু করেছেন। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়ে পড়েছে। কারণ সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অতীতের যে কোনো সময়ের তুলনায় আলাদা। দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের 5টি রাজ্যের মোট স্থল সীমান্ত প্রায় 4156 কিলোমিটার। এটি বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমান্ত। এই 5 রাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে, যার দৈর্ঘ্য প্রায় 2217 কিলোমিটার। আগে যেখানে সীমান্ত উত্তেজনা মূলত অনুপ্রবেশ, চোরাচালান কিংবা সীমান্ত হত্যাকে কেন্দ্র করে দেখা যেত, সেখানে এখন শূন্যরেখা ক্রমে মানবিক ও কূটনৈতিক সংকটের নতুন মঞ্চে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে অন্তত 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, জাতীয়তা যাচাইয়ের সংকট। সীমান্তে আনা ব্যক্তিদের প্রকৃত পরিচয় নির্ধারণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত কাউকে বাংলাদেশি দাবি করলেও বাংলাদেশ প্রমাণ চায়, আবার অনেকের কাছেই কোনো বৈধ পরিচয়পত্র থাকে না, ফলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, দ্বিপক্ষীয় প্রক্রিয়ার ভিন্ন ব্যাখ্যা। বাংলাদেশের মতে যাচাই ছাড়া কাউকে সীমান্তে পাঠানো বিদ্যমান প্রটোকলের লঙ্ঘন। ভারতের মতে তারা নিজস্ব আইনি কাঠামো অনুসরণ করছে এবং বাংলাদেশকে যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। এই ব্যাখ্যাগত পার্থক্য কূটনৈতিক অচলাবস্থাকে আরো জটিল করছে। তৃতীয়ত, রাজনৈতিক প্রভাব। সীমান্ত ইস্যু এখন আর শুধু সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্তবাসীরা প্রতিরোধে অংশ নিচ্ছে, রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিচ্ছে। একই সময় ভারতে অবৈধ অভিবাসন প্রশ্নটি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। ফলে প্রশাসনিক ও মানবিক সমস্যা ক্রমশ রাজনৈতিক মাত্রা পাচ্ছে। সংশ্লিষ্টদের মতে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সীমান্তে আকস্মিক সংঘর্ষ, শূন্যরেখায় আটকে পড়া নারী শিশুদের মানবিক বিপর্যয় এবং ঢাকা দিল্লি সম্পর্কে নতুন করে অবিশ্বাসের পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ করে পুশিন, সীমান্ত হত্যা, কাঁটাতারের বেড়া এবং রোহিঙ্গা সংকট যখন একই সময় আলোচনায় আসে, তখন যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে। দিল্লি বৈঠকের পর এটি পরিষ্কার, এই সংকটের সমাধান সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক থেকে আশা করা ভুল। কারণ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী